কি নাম কাকা? গোলাম কুদ্দুস তরফদার, কোথায় বাড়ি? বহেড়াগাছি 59 নম্বর বুথ, কোন কোন জায়গা সেটা? হাবড়া না? হাবড়া 4 নম্বর মণ্ডল, পৃথিবী। একেবারেই। আজকে কাকে দেখতে এসেছিলেন? আমি দেখতে আসিনি, তো আমার লোকজন নিয়ে আমি এখানে যে মোদির যে প্রকল্প সবকা সাথ সবকা বিকাশ, তার এই প্রকল্প দেখে মাইনরিটিরা ঝুঁকে জাতি বাধ্য। দিদি তো এই পর্যন্ত মুসলিমদের শুধু নাম ভাঙিয়ে ভাঙিয়ে খেয়েছে, এর মতো ভ্রষ্টাচার আর কেউ নেই। শিক্ষাটা বরবাদ করে দিয়েছে, শিক্ষা না থাকলে দেশ চলবে? সাদা খাতা জমা, আমার 5-এর অঙ্ক করতে পারে না আমার স্কুলে মাস্টাররা, কি মাস্টার দিয়েছে? এরই জন্য, এই দুর্নীতির জন্য চেঞ্জ হয়েছে। একেবারেই বারবার তৃণমূলের তরফ থেকে তো বিজেপিকে সাম্প্রদায়িক দল বা হিন্দুত্ববাদী দল দাগিয়ে দেওয়া হয়। এটা এই বিভাজন দিদি সৃষ্টি করেছে। একেবারে একেবারেই। মাইনরিটিরা ঝুঁকে গেছে দিদিকে। আমরা সিপিএমকে দেখেছি, আমরা কংগ্রেসকে দেখেছি, কংগ্রেস দাঙ্গাবাজ করেছে। 669টা ছোট বড় দাঙ্গা হয়েছে এই ইন্ডিয়ায়। 66 বছর কংগ্রেস থাকলো, 66 বছরের মধ্যে সব মুসলমানের উপরে অত্যাচার। সিএ বা এনআরসি নিয়ে সবচেয়ে বেশি বলা হচ্ছে যে জেলে ঢোকানো হবে, বা আসামে যদি এনআরসি হচ্ছে সেখানেও নাকি বাঙালি যারা হিন্দু রয়েছে বা তাদেরকে জেলে ঢোকানো হয়। তো এই এনআরসি বা সিএ যে ইস্যু, তাতে কি মুসলিম ভোটাররা তারা কি ভাবছে? সিএ হওয়ার খুব প্রয়োজন, সিএ হওয়ার খুবই প্রয়োজন। কারণ কমপক্ষে এখানে 35 কোটি মানুষের ওপর মানুষ বাইরের মানুষ। সে হবে না মানে? তাহলে তোমার সংসারে 5 জন আর তুমি একলা ইনকাম করো, যদি আর 2 জন বেড়ে যায় তুমি চালাতে পারবে? এই লোড তো আমাদের গাড়ে পড়েছে নাকি এই সরকারের উপরে? এই জন্য সিএ হওয়ার প্রয়োজন। সিএও তো ধর্মের ভিত্তিতে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে সেখানেও নাকি ধর্মের খাবে না, মাইনরিটিরাও খাবে না। মাইনরিটি পাল্টি হয়ে গেছে, মাইনরিটিরা ফেলে দেবে এই গভর্নমেন্ট। তাহলে আপনি একেবারে সংখ্যালঘু ভারতীয় নাগরিক, তো আপনি সিএ বা এনআরসিতে কোনো রকম ভয় পাচ্ছেন? ভয় নাই, সিএ আমরা তো চাচ্ছি, সিএ হোক, সিএর প্রয়োজন আছে। যারা অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছে তাদের উদ্দেশ্যে কি বলবে? এবার দেখুন, সংখ্যালঘু বলতে বোঝায় কি জানেন? এই ববি হাকিম কি সংখ্যালঘু? শওকত মোল্লা সংখ্যালঘু? ভালো করে শোনেন। আরাবুল সংখ্যালঘু? এ শাহজাহান সংখ্যালঘু? আমাদের নেহালের সংখ্যালঘু? সংখ্যালঘুরা কোনদিন পরের মাল খাবে, পরের মাবুন টানাটা করবে, পরের সম্পত্তি লুট করবে? এরা মুনাফেক, এরা হারাম বাচ্চা পয়দা দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। এই যে হারাম মাল খেয়েছে, মানসিক পরিষেবা লুট করেছে, এদের যা বাচ্চা পয়দা হবে সব হারামি পয়দা হবে। আর এর থেকেও খারাপ কাজ করবে। তো জেনারেশন বাঁচাবার জন্য আজকে এই জায়গায়, পরবর্তী জেনারেশন বাঁচাবার জন্য আমি এই জায়গায়। একেবারেই। তো আপনি একেবারে মুসলিম ধর্মাবলম্বী, তো কি মনে হয় মোদী সরকার আপনাদের জন্য কি করেছেন বা কি করবেন? তার উপর অনেক করেছে, অনেক কিছু করছে, অনেক কিছু করছে। আর এই যে আজকে যে বার্তা দিল, যে পার্টির যে ইশতেহার আছে, তাতে সংখ্যালঘুদের তো বাদ দিয়ে কিছু করেনি। করেছে, করেছে। যেসব প্রকল্পগুলো দিচ্ছে সেগুলো কি সংখ্যালঘু বাদ আছে? আছে কি বাদ? সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস করছে কি না আমরা তো চোখে দেখতে পাচ্ছি, পরিষ্কার দেখতে পাচ্ছি। এবার বিকল্প হিসাবে বিজেপিকে পাচ্ছে। একদম বিকল্প, বিজেপি ছাড়া কোনো বিকল্প নেই। এই রকম বোল্ড ভয়েস দর্শক আমি কিন্তু এর আগে শুনিনি সংখ্যালঘু কারো মুখ থেকে। তো আমার মনে হয় এই যে ভিডিও, এটা একটু পুরনো ভিডিও, কিন্তু এখন এটা দেখছি সোশ্যাল মিডিয়াতে নতুন করে ভীষণ ভাইরাল হচ্ছে। এই যে একটি চ্যানেল তারা এটাকে মানে করেছে, মনে হচ্ছে অবশ্যই যে এটা একটু পুরনো ভিডিও, ভোটের সময়কার হলেও হতে পারে। দর্শক যারা আছেন হাবড়া এলাকার, হাবড়াইতে বললেন নাকি? হ্যাঁ, ওই এলাকার, তো একটু বলবেন তো কনফার্ম করে এটা কবেকার ভিডিও। তবে দর্শক যেদিনকারেরই হোক না কেন, এইরকম বোল্ড ভয়েস সংখ্যালঘুদের কারো মুখ থেকে আমি কিন্তু এর আগে কখনো শুনিনি। এবং উনি একটা মানে দুটো কথা বললেন। একটা হচ্ছে যে সিএ চাই, অ্যাকচুয়ালি উনি সিএটা এনআরসিটা একটু গুলিয়ে দিয়েছেন। মানে অ্যাকচুয়ালি যেটা বলতে চেয়েছেন যে এনআরসি চাই, কারণ এখানে প্রচুর মানুষ ঢুকে রয়েছেন, লোড বেড়েছে, এটা চাই, আমাদের কোনো সমস্যা নাই। আর দ্বিতীয় কথা, এই সংখ্যালঘু মানেই আরাবুল, ববি হাকিম, শাহজাহান, এটাও উনি মানতে নারাজ। মানে সংখ্যালঘু মানে মুসলিম যেটা বলার চেষ্টা হচ্ছে যে ওরা কি মুসলিম, হারাম খায় বলে যেটা বললেন আর কি। তো এই হচ্ছে ব্যাপার। সুতরাং এটা একটা অন্যরকমের সেন্টিমেন্ট
দিদিমণি তৈরি করেছেন, কিন্তু আদতে সেটা না। আর সর্বনাশ করে দেওয়া হচ্ছে রাজ্যটার, শিক্ষাতে, স্বাস্থ্যে, নানান দিক দিয়ে সর্বনাশ করে দেওয়া হচ্ছে, সেটাও উনি বললেন এবং নরেন্দ্র মোদীর প্রতি ভরসা ব্যক্ত করলেন এবং বললেন যে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। সুতরাং উনি তো করছেন, তো সবার জন্য তো কাজটা করছেন। বিকল্প মানে বিজেপির মানে এই মুহূর্তে বিকল্প হিসেবে বিজেপি ছাড়া কিছু নেই, এটাও কিন্তু উনি বললেন এবং বললেন যে জেনারেশন বাঁচানোর জন্য এসেছি। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আমি জানি না এসব দেখে শুনে আবার কি বলবেন এখানকার সংখ্যালঘু, তথাকথিত সংখ্যালঘু যারা মোল্লা মৌলবী বিশেষ করে, তারা কি বলবেন। আসলে একটা কনসেপ্ট তৈরি করে দেওয়ার চেষ্টা হয়েছে যে তৃণমূল কংগ্রেস করলে তবেই তিনি মুসলিম, তৃণমূল কংগ্রেস না করলে তিনি মুসলিম না। কিছু মোল্লা মৌলবীও দেখবেন এটা প্রচার করেন, কিছু খেয়েছেন হয়তো তারাও দেখবেন এই তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস করলে তবেই তুমি মুসলিম। তুমি তৃণমূল কংগ্রেসের বাইরে যদি যাও তুমি হয়ে গেলে মুসলিমের বাইরে। তুই বিজেপি করলে মুসলিমের বাইরে, তুমি সিপিএম করলেও মুসলিমের বাইরে। ওরা নাস্তিক বলে বলার চেষ্টা হয়, মানে একমাত্র তৃণমূল কংগ্রেস করতে হবে, ওরাই হচ্ছে মুসলিম, মানে ওটাই হচ্ছে মুসলিমের জায়গা। এই যে যারা এই কথাগুলো বলেন, অ্যাকচুয়ালি তারা দুদিক দিয়ে ক্ষতি করছেন। একটা হচ্ছে সমাজের ক্ষতি করছেন, আর একটা হচ্ছে ধর্মের ক্ষতি করছেন। ধর্মের জায়গাতে থাক না। পলিটিক্যাল পার্টি তারা ডেভেলপমেন্টের কাজকর্ম করে, সেই সব নিয়ে আমরা সমালোচনা করব। যদি তাদের কোনো কিছু বিষয়ে বিতর্ক তৈরি হয়, তারও সমালোচনা করব, বসবো, আলোচনা করব। কিন্তু কোন একটা পার্টিকে দেগে দিয়ে অন্য একটা পার্টির সুবিধা করে দেওয়া, এটা সেই পার্টির সুবিধা হচ্ছে কিন্তু সমাজের কোনো সুবিধা হচ্ছে না। এইসব নিয়ে দর্শক আমি অনেকবার বলেছি, আর বেশি কথা এখানে বলছি না। এই অজ্ঞতা, এই মূর্খামি আর এই স্বার্থপরতা, কিছু লোকের তো স্বার্থপরের মতো একটা ব্যাপার আছে, তো তারা তাদের সুবিধার্থে এগুলো বলে থাকেন, প্রচার করে থাকেন, ভোট আনেন। অ্যাকচুয়ালি তারা বেশ মস্তিতে আছেন, সমাজটা ডুবে যাচ্ছে। যাদের সব নামগুলো বলেছেন নিশ্চয়ই সেগুলো দেখলেও ফিল করতে পারবেন। আর ওদেরকে দেখে মুসলিম বলতে হবে? এসব লোকেরা হারাম খাচ্ছেন, মানে চুরি ডাকাতির ব্যাপারগুলো সামনে এসছে, এদেরকে দেখে মুসলিম বলতে হবে? তাহলে ওদেরকে দেখে যদি মুসলিম বলতে হয়, তাহলে মুসলিম সম্পর্কে, ইসলাম সম্পর্কে তাহলে কি ধারণা তৈরি হবে, সেটাই বলার চেষ্টা করেছেন এই ব্যক্তি। আমি তো চিনি না, এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে খুবই ভাইরাল হচ্ছে বলে আপনাদের সামনে আনলাম। তো এইরকম বোল্ড ভয়েস এটাই কিন্তু হওয়া উচিত। উন্নয়নের নিরিখে ভাবো। তাহলে এই যে ধর্মীয় সুরসুরি দিয়ে, সেন্টিমেন্ট দিয়ে বারবার ক্ষমতায় টিকে থাকা আর ললিপপ দেখিয়ে ওই ভোট আদায় করে নেওয়া, এই ধরনের রাজনীতি বন্ধ হবে। তোমার যদি মনে হয় যে বিজেপিও কাজ করছে না, মানে ক্ষমতায় আনার পরে বিজেপিকেও সরিয়ে দেবে, বিজেপিকে রাখতে হবে সারা জীবন, কে বলেছে? যদি উন্নয়ন না করে, যদি খেলে, তাহলে তুমি সরিয়ে দেবে। কিন্তু একটি দলকে প্রথম থেকেই দেগে দাও, একটা ইস্যুকে সামনে রেখে দেগে দাও, দিয়ে অন্যদের সুবিধা করে দাও, এটা কেন? তোমার কি সুবিধা হচ্ছে? এই চোখটা কিন্তু খোলা উচিত এবং খুলতে শুরু করেছে। আফটার অল, যেটা আমার দেখে কথা মনে হচ্ছে, এগুলো কিন্তু খোলা উচিত। আর যারা এই ধান্দাবাজি করছেন, ওই নেতা বনে গেছেন, কেউ মানে প্রধান হয়ে গেছেন, কেউ সমিতির মেম্বার হয়ে গেছেন, কেউ মন্ত্রী হয়ে গেছেন, মানে মুসলিম সম্প্রদায়ের সংখ্যালঘু দিয়ে তারা মাস্তানি করবেন, তাদের সুবিধা, তাদের সব আখের গুছিয়ে নিচ্ছেন, আর সমাজ ডুবে যাচ্ছে। আর ভোট আদায় করার জন্য শুধু মানুষকে ভুলভাল বলে যাচ্ছেন, আর ওই বিজেপি জুজু দেখাচ্ছেন, এনআরসি জুজু দেখাচ্ছেন। এদের মুখোশগুলোকে এইভাবেই খুলতে হবে। একটাই বলার, যে এই সব লোকগুলো হচ্ছেন নিজেদের স্বার্থের জন্য এইসব করছেন, শুধু নিজেদের আখের গোছাচ্ছেন, সমাজের জন্য কিছুই করছেন না। সমাজে যখন সংখ্যালঘুদের বিষয়ে কোনো কথা বলার প্রয়োজন হচ্ছে, তখন মুখেতে কুলু পেটে বসে থাকছেন। আর ভোট এলেই ধর্মীয় সুরসুরি, এনআরসি, সিএএ, অমক তমক বলে টোলে একেবারে করে দেওয়ার চেষ্টা। তো যেটা বলার চেষ্টা করেছেন এই ব্যক্তি, যে এখন তো বিকল্প, মানে বিজেপি ছাড়া এখানে কোনো বিকল্প নেই, তো বিজেপির দিকে ঝুঁকতে হবে, জেনারেশনকে বাঁচাতে হবে। এরা যা শুরু করেছে, এ সর্বনাশ হয়ে যাচ্ছে দিনের পর দিন। জেনারেশনকে বাঁচাতে হবে, এই কথা বলেছেন এই ব্যক্তি।
তো দর্শক আবারও বলছি যে একটু কনফার্ম করে দেবেন তো এটা কবেকার ভিডিও। তবে আবারও বলছি, যাই হোক, যেদিনকার ভিডিও হোক না কেন, এখন সোশ্যাল মিডিয়াতে এটা ভাইরাল হচ্ছে। কেন হচ্ছে? কারণ এটা আজকের দিনে দাঁড়িয়েও প্রাসঙ্গিক, আজকের দিনে দাঁড়িয়েও এটা প্রাসঙ্গিক, সেই জন্যই ভাইরাল হচ্ছে নতুন করে। দর্শক বলবেন যা आज पश्चिम बंगाल सरकार की कैबिनेट में हमारी जो चुनाव के दौरान जो कमिटमेंट था, ऑनरेबल सेंट्रल यूनियन होम मिनिस्टर एंड कोऑपरेशन मिनिस्टर रिस्पेक्टेड अमित शाह जी ने डिक्लेयर किया था कि अगर भाजपा सरकार आएगा तो 2 कमीशन होगा, एक इंस्टीट्यूशनल करप्शन के खिलाफ और दूसरा हमारी गर्ल चाइल्ड से लेकर हमारी वोमेन के ऊपर जो अत्याचार हुआ है उसके खिलाफ। आज कैबिनेट ने मंजूरी दे दिया और 2 रिटायर्ड कलकत्ता हाईकोर्ट के जज भी कंसेंट दे दिया। एक कमीशन का चेयरमैन और जो इंस्टीट्यूशनल करप्शन है उसका चेयरमैन होगा एक्स जस्टिस रेस्पेक्टेड विश्वजीत बासु, मेंबर सेक्रेटरी हमारे एडीजी रैंक के सीनियर आईपीएस ऑफिसर काम का आदमी जयरामन साहब, और दूसरा एट्रोसिटी अगेंस्ट वोमेन उनका चेयरपर्सन रिटायर्ड जस्टिस रिस्पेक्टेड ऑनरेबल समाप्ति चटर्जी, और उनका मेंबर सेक्रेटरी हमारी एडीजी रैंक का आईपीएस ऑफिसर, बंगाल में बहुत पॉपुलर आईपीएस ऑफिसर दमयंती सिंह। ये काम आज जून से चालू करेगा और हम लोग उम्मीद कर रहा है 1-1.5 महीने के अंदर कुछ रिकमेंडेशन भी आ जाएगा और जनता ने कार्रवाई देखने चाहता है। करप्शन के खिलाफ जो सेंट्रल स्टेट गवर्नमेंट का बेनिफिट के ऊपर करप्शन हुआ, आमखान के रुपया के ऊपर करप्शन हुआ, मिड डे मील में करप्शन हुआ, आवास योजना के करप्शन हुआ, पीएचई में करप्शन हुआ, आपका जिला परिषद पंचायत में मनरेगा में करप्शन हुआ, सबके खिलाफ कुछ कार्रवाई हो। और हमारी माता बहन दीदी बेटी ने उम्मीद का साथ इस सरकार को लाया कि बंगाल में जिस तरीके से संदेशखाली आरटीगर से लेकर हंसखाली मैनागुड़ी से लेकर कामदोली पार्सलूट से लेकर कौशवा लॉ कॉलेज से लेकर दुर्गापुर आईटी सिटी तक, रामपुर हाट में एसटी गर्ल चाइल्ड के ऊपर जो अत्याचार हुआ, वक्तुई में मुस्लिम माइनॉरिटीज महिला को जिस तरीके से आग से जलाया, इस सब के खिलाफ। और 2021 में पोस्ट पोल वायलेंस के बाद जिस तरीके से महिला के ऊपर अत्याचार हुआ, मोलेस्टेशन, रेप, अटेम्प्ट टू रेप, वो सब के खिलाफ कुछ कार्रवाई हो, इसलिए एक कमीशन हुआ। समाप्ति चटर्जी चेयरपर्सन रेस्पेक्टेड और दमयंती सिंह जी मेंबर सेक्रेटरी, कार्रवाई हम लोग चालू कर देगा तुरंत। यही हमारी आज का कैबिनेट का डिसीजन हुआ। ये लोग हमारी मेरा साथ है और हमारी जो सरकार की जो चीफ सेक्रेटरी होम सेक्रेटरी डीजीपी साहब है, ये काम हम लोग चालू कर रहा है। सब मीडिया के द्वारा पूरा बंगाल की जनता को मैं बताऊंगा, फुल कोऑपरेशन कीजिए। जो जानकारी है, जो डॉक्यूमेंट्स है, एविडेंस है, एक कमीशन को आप भेजिए और आपका जो उम्मीद है वो पूरा करने का काम इस सरकार करेगा। চোর ধরো জেল ভরো, যা করেছেন আজকে নতুন মুখ্যমন্ত্রী, তাতে এটুকুই বলতে হয়, নতুন একটা প্রকল্প কার্যত চালু হতে চলেছে। চোর ধরো জেল ভরো, 2টো কমিশন গঠন করা হয়েছে। 2 প্রাক্তন বিচারপতিকে দিয়ে 2টি কমিশন গঠন করা হয়েছে, যেখানে সদস্য সচিব হিসেবে আইপিএসরাও থাকছেন এবং একটিতে দময়ন্তী সেন, খুব অ্যাক্টিভ একজন আইপিএস, যাকে সাইড লাইনে বসিয়ে রাখা হচ্ছিল গত সরকারের দ্বারা, তাকেও একটিতে রাখা হয়েছে। নিশ্চয় মনে আছে পার্কস্ট্রিট কাণ্ড নিয়ে উনি যেভাবে বের করতে চেয়েছিলেন, সেটাকে কার্যত ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল। উনি তদন্ত করছিলেন, ওনাকেই সাইড লাইনে ফেলে দেওয়া হয়েছিল। তো তাকে আবারও তুলে আনছেন নতুন মুখ্যমন্ত্রী। 2টো কমিশন, একটিতে প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু, জাস্ট কিছুদিন আগে তিনি অবসর নিয়েছেন এবং যিনিও একটা বিরাট সাড়া ফেলেছিলেন দুর্নীতি দমনে, এবং যার বিরুদ্ধেও নানান সব কর্মসূচি হচ্ছিল, এমনকি স্লোগানিং, এজলাসে হুজ্জুতি, তারপর তার ছবি নিয়ে কত কি নিশ্চয় মনে পড়ছে আপনাদের।
সেই প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুকে একটি কমিশনের মাথায় রাখা হচ্ছে, যেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতির ব্যাপারে কমিশন। যত সব দুর্নীতি এখানে হয়েছে, টাকা পয়সা সব লুট করা হয়েছে, বিভিন্ন যে প্রকল্প, সে আবাস যোজনা হোক, জব কার্ডের কাজ হোক, বা যেসব মানে প্রকল্পেরই ব্যাপার হোক সরকারি, সেখানে যেসব দুর্নীতি হয়েছে সেগুলোর ব্যাপারে খতিয়ে দেখা এবং চোরদেরকে ধরতে হবে সেই ব্যবস্থা করা। তো সেই কমিশনটা প্রাক্তন বিচারপতি দেখবেন, এবং আমার বিশ্বাস উনি এমন একজন অ্যাক্টিভ এবং দুর্নীতি দমনে উনি যেভাবে আমরা দেখেছি, মানে কলকাতা হাইকোর্টে থাকাকালীন বিভিন্ন বিষয়ে পর্যবেক্ষণ দিয়েছেন এবং ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন। আশা করি ঠিক লোককে ঠিক জায়গাতেই বসানো হচ্ছে। এই যে এত দুর্নীতি, এত লুট হয়েছে সরকারি টাকা, সেই লুট কে বা কারা করেছেন তাদেরকে ধরা এবং টুটিটা টিপে আদায় করা। তো তার একটা প্রয়াস বলা যায় এই নতুন সরকার করছে, এবং এটা আগেই বলেছিল ভোটের আগেই এই দল যে আমরা কিন্তু ক্ষমতায় এসে এইগুলো করব। তো সেই প্রতিশ্রুতি রাখার জন্যই এই গঠন দুটো কমিশন। একটা হচ্ছে দুর্নীতির বিষয়টা, দুর্নীতি যারা সব করেছেন তাদেরকে ধরা বিভিন্ন ফিল্ডের, আর দুই হচ্ছে মহিলা শিশুদের ওপরে যে নির্যাতন সেই সব বিষয়। একেবারে সেই 21-এর ভোটের পরে ভোট পরবর্তী হিংসা থেকে শুরু করে যা সব অভিযোগ আছে, যেগুলো অভিযোগ আকারে নথিভুক্ত করা যায়নি বা হয়েছে নথিভুক্ত, তার ব্যবস্থা হয়নি, সমস্ত ফাইল খোলা বা নতুন করে অভিযোগ দায়ের করা, কমিশন থ্রু হবে, কমিশন রেকমেন্ড করলে তাতে এফআইআর লজ করা হবে এবং সেই মতো ব্যবস্থা হবে। এই দিকটা এই সব করার জন্যেই এই দুটো কমিশন নতুন মুখ্যমন্ত্রী তৈরি করলেন। আবারও বলছি, একটি হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতির তদন্তের বিষয়ে একটি কমিশন, হিউজ একটা ব্যাপার, দেখুন না কতজনকে ধরা হয়, আর মহিলা শিশুদের ওপর যে নির্যাতন এখানে হয় সেই ব্যাপারে, নানান হিংসামূলক যে সমস্ত ব্যাপারে। এবং উনি বলেছেন সবাইকে কোঅপারেট করতে হবে, যার কাছে যা সব ডকুমেন্ট আছে এইসব নিয়ে যেতে পারেন, অভিযোগ করতে পারেন, এই হচ্ছে ব্যাপার। সেই জন্যই বলছি যে যেভাবে কমিশন গঠন করা হয়েছে এবং যেভাবে নতুন মুখ্যমন্ত্রী এগোতে চাইছেন, এটা হচ্ছে ওই প্রকল্প চোর ধরো জেল ভরো। আমরা দেখেছি প্রচারের সময় অনেক সময় এই স্লোগান মানে ওনারাও তুলেছিলেন, মানে বিভিন্ন ব্যানার আমরা দেখেছিলাম সেই সময়, এটাকে সামনে রেখে চোর ধরো জেল ভরো, এটা হচ্ছে সেই কর্মসূচি। বিশেষ করে প্রথমটা দুর্নীতির যে বিষয়ের ব্যাপারটা, একেবারে চোর ধরো আর জেলেতে ভরো, কাউকে ছাড়া হবে না। আমি যা দেখছি দর্শক, নতুন মুখ্যমন্ত্রীর যা মতিগতি, উনি দেখছেন তো, আপনারাও নিশ্চয়ই লক্ষ্য করছেন, উনি কিন্তু খুব টাফ এই ধরনের বিষয়গুলো ধরপাকড় করার ক্ষেত্রে। এই দুর্নীতি যেগুলো সব হয়েছে, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, গরিব মানুষের টাকা পয়সা আত্মসাৎ করা ইত্যাদি, এই সব বিষয়গুলো একেবারে ধরার জন্য উনি উঠে পড়ে লেগেছেন। আর অন্যান্য দিক দিয়ে যে হিংসা হয়েছিল তারও ব্যবস্থা হতে হবে, কারণ 21-এর ভোটের পরে যে হিংসাটা হয়েছিল, তখন কলকাতা হাইকোর্টের মামলার মাধ্যমে একটা এনকোয়ারি করার জন্য একটা অর্ডার এসেছিল, জাতীয় মানে হিউম্যান রাইট কমিশন যেটা, তাদেরকে দিয়ে এনকোয়ারি করানো হয়েছিল। তো তারপরে সিবিআই এনকোয়ারির অর্ডার হয়েছিল, কিন্তু সিবিআই এতগুলো কেসকে টাচ করতে পারেনি। আসলে ভলিউমটা এতটাই, সিবিআই ওই সময়ের মধ্যে এত টাচ করতে পারেনি। আর সিবিআইয়ের ম্যান পাওয়ারও তো অতটা, মানে শুধু পশ্চিমবঙ্গে থাকলে তো হবে না, ফলে সবটা কিন্তু টাচ করা যায়নি। ফলে অনেক কেস, অনেক ফাইল, মানে সেগুলো খোলাই হয়নি, মানে অনেক ফাইল ঠিকমতো করে হয়নি, কাজ হয়নি, তদন্ত হয়নি, আর নথিভুক্ত করানোর তো ব্যাপারটা আছে। তাছাড়া তখন শাসকের একটা প্রভাব ছিল, সব মানুষ অভিযোগটাও ঠিক সময়ে ঠিকমতো করতে পারেনি। তো নতুন যখন সরকার এসছে, যখন অবস্থার বদল ঘটেছে, এবার একটা সুযোগ দেওয়া হচ্ছে। এই যে এত হিংসার ঘটনা ঘটেছিল, বিশেষ করে মহিলারা, শিশুরা যেভাবে নির্যাতনের শিকার হয়েছিল বা হয়েছিলেন, তো সেইগুলোর তো একটা ব্যবস্থা নিতে হবে। কথা দিয়েছেন ওনারা ভোটের আগে, ওনারা বলেছিলেন ভয় না, আমরা ভরসা দিচ্ছি। তো সেই ভরসার জায়গাটা যে হ্যাঁ ব্যবস্থা হতে পারে, এবং এমন ব্যবস্থা দৃষ্টান্তমূলক যাতে এই ধরনের
মানে অপকর্ম করার সাহস না কেউ দেখাতে পারেন, তো সেটা তো করে তো দেখাতে হবে। তো সেই কাজটাই কিন্তু ওনারা শুরু করে দিয়েছেন, ফলে দর্শক যা দেখতে পাচ্ছি যেভাবে এগোতে চাইছেন, এবার মনে হচ্ছে জেল আবার নতুন করে বানাতে হবে, কারণ এত দুর্নীতি হয়েছে, প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এক একটা পঞ্চায়েতে খুঁজলেই তো কতজনকে অ্যারেস্ট করতে হবে এক একটা পঞ্চায়েতে। তো দেখা যাক, চেষ্টাটা ওনারা চালাচ্ছেন যে এইসব চোরদেরকে ধরা, এইগুলোর ব্যবস্থা করতে হবে। তো সেটা উনি আজকে ঘোষণা করেছেন এবং খুব অ্যাক্টিভ বিচারপতিদেরকে দিয়ে এবং আইপিএসদেরকে সাথে রেখে উনি কিন্তু এটা করতে চাইছেন। ওকে, প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন পশ্চিমবঙ্গ থেকে পিএনএস নিউজ। প্রিয় দর্শক, এখানে দেখানো হয়েছে যে আজকের ভিডিওতে মমতা ব্যানার্জি আসলে মুসলিমদের উপরে মানে নাম ভাঙিয়ে খেয়েছেন। এক কথায় বলা যায় যে সহজ গ্রাম্য ভাষায় যেটি বলে, মুসলিমদের মাথায় কাঁঠাল ভেঙে খেয়েছেন তিনি। এই 15 বছর ক্ষমতায় থেকে মমতা ব্যানার্জি কী এমন উপকার দেশের জন্য করেছেন, কী এমন কাজ দেশের জন্য করেছেন, যেই কাজটি মানুষ এখন বলতে পারবে এই পশ্চিমবঙ্গের মানুষের তো জীবন একদম তামা করে ফেলেছেন। পশ্চিমবঙ্গে ঠিক মতন একটি চাকরি নাই, ঠিক মতন একটি বড় হসপিটাল পাওয়া যাচ্ছে না, ঠিক মতন ব্যবসা প্রতিষ্ঠান নেই, ঠিক মতন মিল কল কারখানা এসব নেই। পশ্চিমবঙ্গ একসময় এই ভারতের রাজধানী ছিল, কিন্তু সেই রাজধানীটাকে তিলে তিলে শেষ করে দিয়েছেন এই মমতা ব্যানার্জি। এখন কথা হচ্ছে, শুভেন্দু অধিকারী যেহেতু এখন ক্ষমতায় এসেছেন, শুভেন্দু অধিকারী কি পারবেন এই পশ্চিমবঙ্গকে আবার সেই শিল্প কলকারখানা তৈরি করে দিতেন? শুভেন্দু অধিকারী প্রথমে এসেই উন্নয়নের জায়গায় কিছু নিয়ম শুরু করে দিয়েছেন, কিছু আইন উনি পাশ করিয়েছেন। তার ভিতরে সব থেকে যেটি আসলে গায়ে লাগার মতোই, এই কোরবানির, যেখানে মুসলিমরা বিভিন্নভাবে কোরবানি করে, তো এই কোরবানির সময়টা এসে সে শুরুতেই মুসলিমদের কোরবানির উপর একটা ঝামেলা সৃষ্টি করেছেন, যাতে হিন্দুরাও বিপদে পড়ে গেছেন। মুসলিমরা বিপদে তো পড়ছেন একভাবে, কিন্তু মুসলিমদের ওইভাবে তেমন কোনো একটা ক্ষতি হয়নি। এখন হিন্দুরা কী বিপদে পড়ছেন, মুসলিমরা কী বিপদে পড়ছেন? হিন্দুরা যেই বিপদে পড়েছেন, তারা আসলে প্রচুর পরিমাণে গরু পালন করে, সেই গরুগুলিকে তারা বিক্রি করতে পারতেছে না। সেই গরুগুলিকে আসলে মুসলিমদের কাছে বিক্রি করার কথা থাকলেও এখন তারা সেই গরুগুলিকে কিছুতেই বিক্রি করতে পারছেন না, কারণ মুসলিমরা যখন গরু কিনে নিয়ে বাসায় যাওয়ার জন্য রওনা দেয়, বাসায় উদ্দেশ্যে বের হয়, তো রাস্তা দিয়ে কিছু মানুষ, আমি মানুষ বলবো, কোনো হিন্দু নাকি মুসলিম সেই বিষয়টি বলবো না, কিছু মানুষ যারা বিজেপি দলের সাথে একদম অন্তরে স্থল থেকে জড়িত, এবং তারা এই 15 বছর পর ক্ষমতা পেয়ে একদম ক্ষুধার্ত বাঘের মতো হয়ে গেছে। তারা আসলে দুর্বল হরিণ দেখলেই আসলে তারা ঝাঁপিয়ে পড়তেছে। আর এই হরিণগুলো হচ্ছে বর্তমান সময়ে এই মুসলিমদের গরু। তো এই মুসলিমদের গরুর উপর কেন হামলা করে? কারণ এরা বলে যে আমাদের মা এই সেই, হ্যাঁ, আমাদের মাকে বিক্রি করতে দেবো না, আমাদের মাকে কোরবানি করতে দেবো না। কিন্তু ঠিকই তারপরে ওই পেশে নিয়ে গিয়ে হয় এটাকে বাংলাদেশে বিক্রি করে, নয়তো অন্য কোনো দেশে চালান করে, কিন্তু এটা কিন্তু সে রাখে না, এটা কিন্তু কোনো না কোনোভাবে সে বিক্রি করে। তো যাই হোক প্রিয় দর্শক,
আজকের মতো আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনও সাবস্ক্রাইব করেননি যারা, একটি সাবস্ক্রাইব করে দিবেন।